নাগরিকত্ব নিয়েছে, তো অসুবিধা কি? অসুবিধার কিছু নাই, কারণ তারপরে উনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, উনি বাংলাদেশের রাজনীতি করার অধিকার ওনার আছে, দোষের কিছু নাই। তাহলে তারেক রহমানের নাগরিকত্বটা নিয়ে একটু খোঁচা মারেন, জুবাইদা রহমানের নাগরিকত্ব নিয়ে একটা খোঁচা মারেন, তার মেয়ে জাইমা রহমানের নাগরিকত্ব নিয়ে একটা খোঁচা মারেন। আমি তো ওপেনলি বলছি, বেলা রানী সাহা, কমলা রানী সাহা, হাসিনা শেখ এবং রেহানা শেখ এরা ভারতীয় নাগরিক। তারা ভারতীয় নাগরিক এসে বলবে 1975-এ আমার বাপ মায়ের জয় বাংলা কইরা দিছে, এই জন্য আমরা ভারতীয় নাগরিকত্ব নিছি, আমাদের দ্বৈতী নাগরিকত্ব আছে। তো বলো, আজকের আপনারা খলিলুর রহমান ভারত আমেরিকান নাগরিক, ডক্টর ইউনূস 14 দেশের নাগরিক, অথচ আপনাদের নিজেদের দলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহাসচিব সব ভারতীয় নাগরিক এবং ব্রিটিশ নাগরিক। এটা নিয়ে আপনাদের তলে হাত দেন না? ওকে, আমি ব্যাক করে যাই জেনারেল ওয়াকারের দিকে। জেনারেল ওয়াকার, আপনি নিজেকে এই মুহূর্তে নিজেকে গ্রহণযোগ্য করার জন্য জনগণের সামনে ভুয়া কিছু তথ্য আপনার লোকজনদেরকে দিয়ে দাঁড় করান। এই ফ্ল্যাক্স গুলো বানায় দিতেছে ডিরেক্টর অফ মিলিটারি ইন্টেলিজেন্স এন্ড ডিরেক্টর অফ মিলিটারি অপারেশন, সেনা সদরে বসে, রয়ের প্রেসক্রিপশনে, ভারতীয় হাই কমিশনের প্রেসক্রিপশনে আপনি এই কাজগুলো করাচ্ছেন। জেনারেল ওয়াকার, আপনি করাচ্ছেন, মিথ্যা কথা বলেন না। কোন করিডোর বা বন্দর কোন ইস্যু না, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ আপনি আপনার হাতে রাখতে চাচ্ছেন বলে আপনি এই ভণ্ডামি করছেন। প্রথমত জেনারেল ওয়াকার, আপনি সফল হন নাই এবং আপনি সফল হবেন না, কারণ জনগণও আপনার পক্ষে নাই, আর্মিও আপনার পক্ষে নাই। আপনি আপনার সিনিয়র অফিসারদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যেই কয়বার সেনা বিদ্রোহ হয়েছে, মিউটিনি হয়েছে, তাদের কপালে কি ঘটেছে এটা একটু আপনি জেনে দেখেন। আপনি কি আপনাকে ওই অবস্থানে দেখতে চান? এবং আরেকটা কথা দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি বলি, জেনারেল ওয়াকার ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র, দাবার ঘুঁটি ভারতের ইশারায় চলে যাচ্ছে তো চলে যাচ্ছে, এবং তাকে সমর্থন করছে আমির খসরু মাহমুদ, তাকে সমর্থন করছে সালাউদ্দিন আহমেদ, তাকে সমর্থন করছে গোরখোদক আব্বাস, তাকে সমর্থন করছে ফালু, তাকে সমর্থন করছে মির্জা ফাক, আমানুল্লাহ আমান, মোহাম্মদ সালাম, এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে ট্যাঙ্গা চিমটা না খাওয়া গোষ্ঠী। তো আপনারা অপেক্ষায় আছেন জেনারেল ওয়াকার জরুরি অবস্থা ঘোষণা করবে এবং জরুরি অবস্থা ঘোষণা করার পরে বাংলাদেশ টিকবে। হ্যাঁ, জেনারেল ওয়াকার জরুরি অবস্থা ঘোষণা করতেই পারে দর্শকবৃন্দ, চুপ্পুকে দিয়ে এবং শিরিন শারমিনকে দিয়ে ডক্টর ইউনূসকে রিমুভ করতেই পারে, কিন্তু তার কনসিকুয়েন্সেসটা কি হবে আমি আপনাদেরকে বলেছি। ব্যাংকের দরজাগুলো একটার পর একটা বন্ধ হতে থাকবে, দাতা সংস্থাগুলো একটার পর একটা বন্ধ হয়ে থাকবে। চায়না বলবে আমাদের লোন পে না করতে পারলে নতুন করে তোমাদেরকে আর হার্ড ক্যাশ লোন দেব না। ভারত জীবনেও বাংলাদেশে পয়সা দিবে না ডেভেলপ করার জন্য। আরো কি হবে দর্শকবৃন্দ, ওয়াকার আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, জিনিসগুলো এই হবে। আমার একটা কথা আমি লিখেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আমরা যদি ডক্টর ইউনূসের দ্বারা দেশকে পরবর্তী শতাব্দীর জন্য তৈরি করতে ব্যর্থ হই, দর্শকবৃন্দ মনোযোগ দিয়ে শুনেন, আমরা যদি ডক্টর ইউনূসের দ্বারা দেশকে পরবর্তী শতাব্দীর জন্য তৈরি করতে ব্যর্থ হই, তাইলে দেশে কি কি হবে আমি আপনাদেরকে বলি। কি কি হবে? পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলের দ্বারা দেশকে ভারতের কুক্ষিগত করে রাখা হবে। এটা কি আপনাদেরকে আমার বুঝিয়ে রাখতে হবে? আমি পরিবারতান্ত্রিক রাজনীতি কি, এর অভিশাপ কি আপনাদেরকে আমি বলেছি। আপনারা মনে করেন না
যে মুজিব ফ্যামিলি বা জিয়া ফ্যামিলি এইটাই পরিবারতান্ত্রিক রাজনীতি না। বাংলাদেশের পরিবারতান্ত্রিক রাজনীতি হলো আওয়ামী লীগের এমপি বদি, ড্রাগ ডিলার, মানুষ খুন করা, বদি যাবে বদির বউ আসবে, বদির বউ যাবে বদির ছেলে আসবে। অর্থাৎ কি বাংলাদেশের পরিবারতন্ত্রটাকে একেবারে এস্টাবলিশ করা হবে এই বিএনপি বা আওয়ামী লীগের দ্বারা, এবং ভারত এটাকে সহায়তা করবে। ডক্টর ইউনূসের দ্বারা যদি আমরা আমাদের দেশকে পরবর্তী শতাব্দীর জন্য তৈরি না করি, বাংলাদেশের পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলের দ্বারা সারা জীবনের জন্য ভারতের কুক্ষিগত করে রাখা হবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে থামিয়ে ভারতের স্বার্থ সংরক্ষণ করা হবে। আমি বলছি, যদি ডক্টর ইউনূসের দ্বারা আমরা আমাদের দেশকে পরবর্তী শতাব্দীর জন্য তৈরি না করি, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি স্টপ হবে এবং ভারতের স্বার্থে আমরা বাংলাদেশের ইকোনমিকে ধীরে ধীরে ডাউন সাইজ করতে থাকবো। এখন এটা অনেক ইকোনমিস্টরা বলবে এটা কেমনে? আপনাদের মনে নাই হাসিনা শাসন আমলে সে বলছে ডলারের বদলে রুপিতে আমাদের পেমেন্ট দিতে হবে? আপনাদের মনে নাই? বিএনপি এটাকে এগ্রি করবে, বিএনপি এটা কন্টিনিউ করবে। ওই যে হাসিনা যেটা করে গেছে বিএনপি এটাকে সাপোর্ট করবে। তারেক রহমান অথবা খালেদা জিয়া এটার বিপক্ষে গেলেও আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা ফাক, সালাউদ্দিন আহমেদ এরা সবাই মিলা বলবে না আমরা রুপিতে পয়সা দেবো, অসুবিধা কি? এই কাজটা করা হবে। আরো কিছু এর পরবর্তীতে কি করা হবে? দেশের সীমান্ত হয়ে উঠবে চোরাচালানিদের স্বর্গরাজ্য। দেশের সকল পোর্ট, নৌবন্দর, বিমানবন্দর, প্রত্যেকটা পোর্ট, বর্ডার সব চলে যাবে ভারতের নিয়ন্ত্রণে। ঠিক যেভাবে চিটাগং পোর্ট, মোংলা পোর্ট, যেখানে যেখানে সব পোর্ট ভারতের নিয়ন্ত্রণে চলে যাবে। দেশের শিল্প কারখানা একের পর এক বন্ধ হতে থাকবে। কেন বন্ধ হতে থাকবে? পোর্টগুলোতে আমাদের দেশের এক্সপোর্টেড গুড যখন তৈরি হবে, ভারতীয়রা বলবে আমাদেরটা আগে যাবে, বাংলাদেশেরটা পরে যাবে। বিএনপি তখন বলবে ওকে আপনাদেরটা পিছনের আগে ভারতেরটা যেতে দেন। কারণ বিএনপি জনগণের শক্তিতে না, ভারতের শক্তিতে ক্ষমতা আসতে চায়। তারা জনগণের মূল্যায়ন চায় না, তারা ভারতের মূল্যায়ন চায়। তো সেটা হবে। শিক্ষার মান তলানিতে গিয়ে ঠেকবে। শিক্ষার মান অলরেডি তলানিতে আছে, আরো তলানিতে যাবে। ইসলাম ধর্মের চর্চা হবে ভারতের ন্যায়। ভারতে কি হয়, মুসলমানরা জুমার নামাজ পড়তে যায়, পুলিশ ধরে পিটায়, পুলিশ ধরে পিটায়। আর বিএনপি গেলে কি হবে? বিএনপি ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় না আসা তারা অলরেডি কোরআন পড়ানো শুরু করছে। দেখেন বিএনপি কিন্তু এখনো গভর্নমেন্ট গঠন করে নাই। গঠন করা ছাড়াই কোরআনে আগুন দেওয়া শুরু করছে, এবং শুধু কোরআনে আগুন দিছে, তারপরে আবার বলছে কারে ইমামতি করতে দিবে বা কারে ইমামতি করতে দিবে না। এখন
ভারতের সহায়তায় যদি বিএনপি ক্ষমতায় আসে এবং ওই দলের নেতা যদি হয় সালাউদ্দিন আহমেদ এবং মির্জা ফাক, যে বলে আমি পূজা মণ্ডপে গিয়ে পূজা করছি, আমি পূজা মণ্ডপে গিয়ে নাটক করছি, এই লোক আপনারা মনে করেন ভারতীয়দের বলবে না মুসলমানদের কিছু বললো না, তাদের নামাজ পড়তে দাও? যেই ফজা কথায় কথায় বলে এই মাদ্রাসার লোকজনদেরকে উচ্ছেদ করা হোক দেশ থেকে, আপনারা মনে করেন বিএনপির লোকজনরা তখন মুসলমানদের ধর্ম প্র্যাকটিস করতে দিবে? আমি দেখি না তারা দেবে, কারণ তারা যদি ভারতের শক্তিতে ক্ষমতায় আসে, জনগণের কাছে তাদের জবাবদিহিতা কিছুই নাই, তারা দেবে না জনগণকে কিছু করতে। তো এর পরবর্তীতে কি হবে যদি আমরা ডক্টর ইউনূসের দ্বারা আমাদের দেশকে এর পরবর্তী শতাব্দীতে নেয়ার জন্য তৈরি না থাকি? ইসলাম ধর্মের চর্চা ভারতের ন্যায়, ভারতে মুসলমানরা যেভাবে তাদের ধর্ম চর্চা করতে পারে না, বাংলাদেশে ঠিক তাই হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন সকল কলকারখানা পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলের মালিকানাধীন হবে। দর্শকবৃন্দ, আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে উদাহরণ দেই। বিএনপি যদি ভারতের সহায়তায় বাংলাদেশে ক্ষমতায় আসে এবং ডক্টর ইউনূসের দ্বারা আমরা যদি আমাদের দেশকে পরবর্তী শতাব্দীর জন্য সংস্কার না করি, তাইলে সরকারের মালিকানাধীন যত ইন্ডাস্ট্রিজ আছে নেক্সট 5 বছরে আপনি দেখবেন সব ইন্ডাস্ট্রিজের মালিক বিএনপির অমুক মন্ত্রী অথবা এমপি। 2 টাকা দিয়া কিনছে অথবা 200 টাকা দিয়া কিনছে অথবা 2000 টাকা দিয়া কিনছে। বিশ্ববাজারে আমাদের উৎপাদন পিছায় পড়তে থাকবে আর ভারতীয় রপ্তানি বৃদ্ধি হবে। এক্ষেত্রে কি হবে? আপনারা জানেন আমাদের চা শিল্প, পাট শিল্প, এটাকে ধ্বংস করা হয়েছে। কে করছে? ভারত করছে। আমাদের চা বিশ্ববাজারে এখনো যায়, কিন্তু আপনি জানেন কিভাবে যায়? বাংলাদেশের চা ভারতে প্যাকেজ করে মেড ইন ইন্ডিয়া লিখে এটা বাইরে রপ্তানি করা হয়। আপনারা এটা জানেন? বাংলাদেশের পাট ভারতে নিয়ে মেড ইন ইন্ডিয়া বলে ওটাকে বিদেশে পাঠানো হয়। আপনারা কি জানেন? বিএনপি তাই করবে। আমি দেখি না বিএনপি এর চেয়ে ভালো কিছু করবে। কেন? সেনাপ্রধান ওয়াকার আছে না? ওয়াকার তাদেরকে রক্ষা করবে। বিশ্ব ব্যাংক, আইএমএফ সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো মুখ ফিরিয়ে নেবে। আমরা হার্ড ক্যাশ লোনের জন্য চীন, জাপান বা বিভিন্ন দেশে ধর্ণা দিতে থাকব। রোহিঙ্গাদেরকে বাংলাদেশী নাগরিক হিসেবে আমাদেরকে মেনে নিতে হবে, কারণ ভারত তাই চায়। অযোগ্য, অথর্ব, অসৎ, কুশিক্ষিত ভারত প্রেমীদের স্বর্গরাজ্য হয়ে উঠবে বাংলাদেশ। সর্বশেষ আমরা পেয়ে যাব সিকিমের মর্যাদা। আমার কথাগুলো খারাপ লাগছে? কষ্ট লাগছে? না, কষ্ট লাগার কিছু নাই, তাই হবে। ডক্টর ইউনূস আমার বাপ লাগে না, আমার দুলাভাই লাগে না, ডক্টর ইউনূস আমার আত্মীয় লাগে না, কিন্তু ডক্টর ইউনূস একজন যোগ্য মানুষ। আজকের যদি বলা হয় ডক্টর ইউনূস 10টা দেশেরও নাগরিক, আমার কিছু আসে যায় না। জন্মসূত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নাগরিক। ওনার ব্যক্তি যে অর্জনগুলো আছে, ওনার ব্যক্তিগত শিক্ষাগত যে যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, অর্জন আছে, আমি প্রত্যেকটা অর্জন এবং কোয়ালিটিকে আমার দেশমাতা বাংলাদেশের স্বার্থে ব্যবহার করার পক্ষে। আমি মোটেও বলবো না উনি কোন দেশের নাগরিক। যারা ওনার ডক্টর খলিলের মতো মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করে, তারা জাস্ট অশিক্ষিত, অদূরদর্শী, হয় তারা ভারতের দালাল, নতুবা নিজের স্বার্থের জন্য, নিজের মাকে বিক্রি করার জন্য এ ধরনের কচু খেতিরা তৈরি থাকে।
দর্শকবৃন্দ, খুব কষ্টের কথা, আমি মাঝে মাঝে ঘুমাতে পারি না আমাদের দেশের কথা বিবেচনা করে। দর্শকবৃন্দ, আমি ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রেখেছে, ফাইন্যান্সিয়ালি, মেন্টালি, সার্বিকভাবে আল্লাহ আমাকে ভালো রেখেছে। কিন্তু কষ্টটা কোথায় জানেন? আমাদের জীবদ্দশায়, আমার জীবদ্দশায় আমি দেখতে চেয়েছি আমার দেশটা একটা রাইট ট্র্যাকে, আমার দেশটার নেতৃত্ব দিচ্ছে যোগ্য দূরদর্শী একজন মানুষ। কিন্তু যখন ওয়াকারের মতো একটা শকুন ভারতের ইশারায় আমার দেশের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করছে, আমাদের জনগণের বুকে গুলি চালাচ্ছে, আমাদের দেশটাকে খুবড়ে খুবড়ে খাচ্ছে এবং ভারতের দিকে এগিয়ে দিচ্ছে, আমি ঘুমাতে পারি না। এবং তার উপরে যখন দেখি কিছু চিকনা রক্তচোষা শকুন গর্বের সাথে বলে আমি ওয়াকারের দালাল, আমি কচু খেতি, এটা আমার গর্ব, আমি একা একা তখন চিন্তা করি খলিলুল্লাহ তো মানুষ ছিল, কিন্তু সে মানুষের কলিজা খাইতো। খলিলুল্লাহ তো মানুষ ছিল, সে মানুষের মরা মানুষের বুক চিরা কলিজা খাইতো। জেফ্রি ডেমারও তো মানুষ ছিল, সে শুধু মানুষের রান আর থাই কাইটা স্টেক বানাইয়া খাইতো। তাইলে যারা কচু খেতি বইলা গর্ব করে তারা বোধহয় খলিলুল্লাহ বংশধর অথবা জেফ্রি ডেমারের বংশধর। জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি শিরিন শারমিন এবং চুপ্পুকে ব্যবহার করে আপনি জরুরি অবস্থা করতে পারবেন, কিন্তু বাংলাদেশটাকে ধ্বংসের শেষ স্তরে আপনি নিয়ে যাবেন। এবং সর্বশেষ কি হবে জানেন? নিজের জীবন বাঁচাতে হয় আপনাকে পালিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে, আর যদি বাংলাদেশে আপনি যদি ধরা পড়েন, লাইবেরিয়ার যেই শাসক স্যামুয়েল দো, তার মতো আপনার কান কাটা হবে, আপনার নাক কাটা হবে, আপনার হাড্ডি মাংস আলাদা করে রাস্তায় রাস্তায় ঝুলানো হবে। আমি আপনাকে বলে দেই, আপনার সামনে দুইটা রাস্তা। যেই রাস্তায় আপনি চলছেন, এই রাস্তায় চলতে থাকেন, আপনি স্যামুয়েল দো হবেন। আর অন্য একটা রাস্তা আছে, যে রাস্তাটা আপনার জন্য কষ্টকর। আগেও বলেছি, এবারও বলি, বাংলাদেশের সংবিধানকে, এক্সিস্টিং সংবিধানকে ছিঁড়ে ফেলে দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বময় ক্ষমতার অধিকারী বানিয়ে দেন এবং তার পাশে লৌহ মানব হয়ে, সিপাহ সালার হয়ে দাঁড়িয়ে যান। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো বিকল্প নাই বাংলাদেশে। পরবর্তী শতাব্দীতে বাংলাদেশকে তৈরি করে সামনে এগিয়ে নেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর খলিলুর রহমান, এদের কোনো বিকল্প নাই। মির্জা ফাক, গোরখোদক আব্বাস, সালাউদ্দিন আহমেদ, এদেরকে হয় গ্রেফতার করুন, ইনভেস্টিগেট করুন, অথবা আওয়ামী লীগের যে দুশ্চরিত্র লম্পট চোর, তাদের বিরুদ্ধে দুর্নীতি মামলা যেগুলো আছে, এদের বিরুদ্ধে যেসব দুর্নীতি মামলা আছে, এগুলোকে ওপেন করে তাদেরকে বিচারের মুখোমুখি করুন। আপনি পিছনে অন্যায় যা করেছেন জনগণ হয়তো মাফ করে দেবে। নিজামুদ্দিন আউলিয়াকে মাফ করে না, 100টা খুন করছে, কিন্তু লাস্ট একটা খুন যখন করছে, কাহিনীটা সত্য কি মিথ্যা আমি জানি না, কিন্তু 101টা খুন যখন করছে, ওই একটা খুনের জন্য উনি আউলিয়া হয়ে গেলেন। কিন্তু এটা না করে আপনি এখন যেই পথে পা বাড়াচ্ছেন এবং বাড়ছেন, আপনার টার্গেট প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ। আলটিমেটলি
সত্যের জয় হবে।